তড়িঘড়ি করে আমাদের এই মিটিংটা ডাকার কারণ তোমরা জানো। বিগত কয়েক মাস ধরে আমাদের থানায় অনেকগুলো মিসিং ডায়েরি জমা পড়েছে। ইয়েস স্যার। শুধু আমাদের থানাতেই নয়, আমাদের থানার 20-30 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যতগুলো থানা আছে প্রত্যেকটা থানায় ভুরি ভুরি মিসিং ডায়েরি জমা পড়েছে। ইয়েস স্যার। কিন্তু তদন্ত চালিয়েও যারা হারিয়ে গেছে তাদের কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। আশ্চর্যভাবে যারা হারিয়েছে প্রত্যেকের বয়স 20 থেকে 25-26-এর মধ্যে। তাদের মধ্যে কেউ কলেজে পড়তো, কেউ চাকরি করত, কেউ বা চাকরির চেষ্টা করছিল। উপরমহল থেকে নির্দেশ এসছে আমাদের থানা এবং আশেপাশের থানায় এই কমাসে এতগুলো মিসিং ডায়েরি কেন জমা পড়েছে সেটা খতিয়ে দেখতে হবে। স্যার আমাদের নেক্সট স্টেপ কি হবে? তোমরা আজ থেকেই লেগে পড়ো, মিসিং ডায়েরিগুলোকে স্টাডি করো। যারা মিসিং হয়েছে তাদের বাড়িতে যাও, তাদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলো। রাইট স্যার। আমার দৃঢ় বিশ্বাস এই যে ছেলে মেয়েগুলো নিখোঁজ হয়েছে এটা নেহাতি কাকতালীয় নয়, এর পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে। তাই আজ থেকেই তোমরা ইনভেস্টিগেশন শুরু করে দাও। দেখো মিসিংদের বাড়ির লোক কি বলে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, অর্ণব আমারই ছেলে ছিল। গত 6 মাস ধরে ও নিখোঁজ। এখানকার থানায় একটা মিসিং ডায়েরি আমি করেছিলাম স্যার। আপনার ছেলে কি করতো? তো কলেজ পাস করেছিল, তারপর চাকরির চেষ্টা করছিল। আচ্ছা, ও যেদিন নিখোঁজ হয় ও সেদিন বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল? মানে কোথায় যাচ্ছে? কোনো বন্ধু বান্ধবের বাড়িতে আড্ডা ফাড্ডা মারতে বা? না স্যার। কি রে, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? একটা জরুরি কাজ আছে। তো এত রাত্রে? রাত হয়েছে কই, সবে তো 8টা বাজে। তো এত রাত্রে কিসের জরুরি কাজ আছে? আছে বাবা, একটা জরুরি কাজ আছে, আগে কাজটা হোক তারপর সব বলবো। আচ্ছা আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে বাবা। সেই যে বেরিয়েছিল স্যার, আর ফেরেনি। বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো বন্ধু বান্ধবের বাড়িতে আপনি খোঁজ খবর নেননি? ওর বন্ধু বলতে সেরকম কেউ ছিল না, খুব একটা কারোর সাথে মিশতো না। ওই টিউশন পড়ানোর জন্য বাড়ি থেকে 2-1বার বেরোতো। আর আজকাল মাঝে মধ্যে আশ্রমে যেত স্যার। আশ্রম? কিসের আশ্রম? স্যার এখানে নদীর ধারে একটা আশ্রম আছে, ওই ভোলানাথ বাবার আশ্রম। ভোলানাথ বাবার আশ্রম? হ্যাঁ, আমার মেয়ে বর্ণালী নিয়মিত ইদানিং করে ভোলানাথ বাবার আশ্রমে যেত। আচ্ছা, ও যেদিনকে মিসিং হয় সেদিন কি ও আশ্রমে গেছিল? সেটা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ। মা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস এখন? একটা দরকারি কাজ আছে। কি কাজ? এখন সময় নেই, বাড়ি এসে বলবো মা। এখন আসছি। হ্যাঁ, সাবধানে যাস বলেছিল, এসে বলবে। আজ 8 মাস হয়ে গেল, আমার মেয়ে আর ঘরে ফিরে এলো না। আচ্ছা, ও কি কারোর সাথে প্রেম করতো, কোনো সম্পর্কে জড়িয়ে ছিল? ও ওসব মনের দিক থেকে ছিলই না, ও চাকরির জন্য উঠে পড়ে লেগেছিল। তাহলে কি ও ধার্মিক ছিল? না। তাহলে ইদানিং ও আশ্রমে কি করতে যেত? তা তো বলতে পারবো না। আচ্ছা, আপনি বলতে পারবেন ও যেদিন শেষবারের মতন বাড়ি থেকে বেরিয়েছিল ও সেদিন ঠিক কী পোশাক পরেছিল, মানে কী রঙের? হ্যাঁ স্যার, ওই হালকা সবুজ রঙের জামা আর প্যান্টটা ওই কালো রঙের স্যার। আচ্ছা, যেদিন ও শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়েছিল কি রঙের পোশাক পরেছিল বলতে পারবেন? চুড়িদার লাল রঙের। ঠিক আছে,
এক্সকিউজ মি। তোমার নাম প্রিয়া তো? হ্যাঁ স্যার। বর্ণালী তোমার বন্ধু হয়? হ্যাঁ। আচ্ছা, বলছি বলতে পারবে বর্ণালী কি কারোর সাথে কোনো প্রেম ছিল? স্যার আমি যতটুকু জানি ওর কোনো প্রেম ছিল না। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কোনো ভয় নেই, যা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। আচ্ছা, ও কি ইদানিংকালে কোনো আশ্রমে যেত? মানে কিছু শুনেছিলে কোনো ভোলানাথ বাবার আশ্রম বলে? হ্যাঁ স্যার, যাওয়ার তো কথা ছিল, কিন্তু এর বেশি আমি কিছু জানি না। ও আসতো, চুপচাপ থাকতো, কয়েকদিন ধরে মন খুলে কথাও বলেনি। বুঝতে পেরেছি। ঠিক আছে প্রিয়া, তুমি যদি কিছু জানতে পারো অবশ্যই আমাদের জানাবে। ঠিক আছে ঠিক স্যার। আছে, যাও। অর্থাৎ অন্যবার বর্ণালী নিখোঁজ হওয়ার আগে নিয়মিত আশ্রমে যেত। শুধু অর্ণব আর বর্ণালী নয় স্যার, আমি যতজনের বাড়িতে গিয়ে কথা বলেছি তাদের সকলেরই বাড়ির লোক জানিয়েছে তাদের ছেলেমেয়েরা নিয়মিত ইদানিংকালে এই আশ্রমে যেত। স্যার আরও দুটো কমন ফ্যাক্টর আছে। কি কি? স্যার এরা প্রত্যেকেই গরিব ঘরের ছেলে মেয়ে, আর ইদানিং এরা চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু দারিদ্রতা, চাকরির চেষ্টা এসবের সঙ্গে আশ্রমের কি সম্পর্ক? স্যার আমার মনে হয়, দেখুন, খারাপ সময় তো মানুষ ভগবানকে স্মরণ করে, পূজা পাঠ শুরু করে, ধার্মিক হয়ে যায়। হয়তো স্যার এইসব বিষয়ে এখানেও তাই হবে। তাই বলে সবাই আশ্রমের চক্কর কাটতে শুরু করবে? না না না, এটা বিশ্বাস হয় না। স্যার আরেকটা ইনফরমেশন দিই। বলো। স্যার আমি সন্দেহ করেছিলাম যে বর্ণালী হয়তো কারোর সাথে প্রেম করতো, বোধহয় পালিয়ে গেছে তার সাথে। কিন্তু বর্ণালীর মা বললো বর্ণালীর নাকি ওসব দিকে মনই ছিল না। পালিয়ে কাউকে বিয়ে করলে সে বাড়িতে তো একটা খবর দেবে যে মা আমি বিয়ে করেছি, তারপর ফিরেও আসবে। এইভাবে কর্পূরের মতো উবে যাবে না। আর স্যার ওর ফোনটাও তো বন্ধ বলছে। আর স্যার যতজন নিখোঁজ হয়েছে সকলেরই কিন্তু ফোন সুইচ অফ। তুমি একটা কাজ করো, সবার মোবাইলের কল ডিটেইলসটা বার করো, দেখো নিখোঁজ হওয়ার আগে তারা কাদের কাদের সঙ্গে কথা বলেছিল। দেখো সেখান থেকে যদি কোনো ক্লু পাওয়া যায়। ইয়েস স্যার। ইয়েস স্যার। যারা নিখোঁজ হয়েছে তারা প্রত্যেকেই একটি ফোন নাম্বারে ফোন করে নিয়মিত কথা বলতো। একটি কমন নাম্বার স্যার। কার নাম্বার? স্যার সতীশ, সতীশ রায়। সতীশ রায় কে সে? স্যার ভোলানাথ বাবার আশ্রমের কেয়ারটেকার। তাহলে ঘুরে ফিরে গল্পটা গিয়ে সেই আশ্রমের দরজাতেই দাঁড়াচ্ছে। হ্যাঁ স্যার, যারা নিখোঁজ হয়েছে তাদের সকলেরই মোবাইলের শেষ টাওয়ার লোকেশন দেখাচ্ছে কিন্তু এই আশ্রমেরই আশেপাশে। স্ট্রেঞ্জ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না স্যার, ওরা এই নিয়মিত আশ্রমে যেতই বা কেন? হ্যাঁ, আর আশ্রমের কেয়ারটেকারের সাথে তো ঘন ঘন কথাই বা বলতো কেন? তোমরা একটা কাজ করো,
তোমরা কাল সকাল সকাল আশ্রমে চলে যাও। এই প্রশ্নগুলোর উত্তর ওই আশ্রমেই লুকিয়ে আছে। ইয়েস স্যার। রাইট স্যার। হ্যাঁ, ওরা আসতো, ওরা নিয়মিত আমার আশ্রমে আসতো। কেন? কেন মানে? আশ্রমে আসা কি অপরাধ? না, অপরাধ নয়, কিন্তু যারা নিখোঁজ হয়ে গেছে তারা শুধুমাত্র আপনার আশ্রমেই কেন আসতো? এই প্রশ্নের জবাব হলো, ওরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে পৌঁছতে চেয়েছিল, আর ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তাটা তো আমার আশ্রম হয়েই যায়। বুঝলাম। তা আপনি কি ওদের দীক্ষা দিয়েছিলেন নাকি? না, ভোলানাথ বাবা কখনো কাউকে দীক্ষা দেয় না। তাহলে? ওরা নিজে থেকেই আমার শিষ্যত্ব গ্রহণ করেছিল, ব্যাস এটুকুই। তা আপনার আশ্রমের সেবায়িত হঠাৎ করে ওদের সাথে নিয়মিত কেন কন্ট্যাক্ট রাখতো সেটা বলতে পারেন? সেটা আপনি আমার আশ্রমের সেবায়িতকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে। হ্যাঁ, আমি সতীশ রায়, এই আশ্রমের সেবায়েত। বলুন, কি জানতে চান? কত বছর ধরে আশ্রমে কাজ করছেন? এই আশ্রমের প্রতিষ্ঠার সময় থেকেই। কিন্তু আমরা জানতে পেরেছি যারা নিখোঁজ তারা আপনার সঙ্গে নিয়মিত ফোনে কানেকশন রাখতেন। হ্যাঁ, রাখতেন তো। কেন? আসলে তারা কখন আশ্রমে আসবেন, কখন গুরুজি তাদের দর্শন দেবে, এইসব বিষয়ে জানার জন্যই আমাকে ফোন করতেন। কিন্তু এসব তো খুব কম সময় কথা বলেও জানা যায়। কিন্তু কল ডিটেলস বলছে তারা নিয়মিত লম্বা সময় ধরে আপনার সঙ্গে কথা বলতো। তাতে কি হয়েছে? না, আর শুধু ওরা নয়, আপনিও তো কল করে ওদের সঙ্গে লম্বা সময় ধরে কথা বলতেন। তাতে অসুবিধা কোথায়? কাউকে ফোন করে লম্বা সময় ধরে গল্প করা কি আইনের চোখে অপরাধ? অপরাধ নয়, কিন্তু ঘটনাচক্রে যারা আপনার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলতো তারা প্রত্যেকেই আজ নিখোঁজ, মিসিং। তাদের খুঁজুন, আমাদের আশ্রমে এসে এসব কথা বলে কি লাভ? বলছি কারণ তারা প্রত্যেকেই উধাও হয়ে যাওয়ার আগে তাদের লাস্ট টাওয়ার লোকেশন এই আশ্রমের আশেপাশে দেখা গেছে। দেখুন অফিসার, আমরা এই আশ্রমে ধর্মকর্ম নিয়েই থাকি। ওরা সবাই ভোলানাথ বাবার শিষ্য ছিল, ব্যাস এইটুকুই। সেই জন্য আমরাও মনে প্রাণে ভীষণ দুঃখিত, কিন্তু এই ব্যাপারে আমরা কিছুই জানি না। যদি জানতাম আপনাদের সহযোগিতা করতাম। গভীর জলের মাছ। হ্যাঁ স্যার, পাক্কা ঘোরেল মাল। গুরুজি, কেয়ারটেকার দুটোই। তাই তো দেখছি। ইচ্ছা করছিল ওই কেয়ারটেকারটাকে তুলে এনে দুটো রুলের গুঁতো দিই। আরে না না, ওদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো রকম এভিডেন্স নেই। সেটা তো বুঝতেই পারছি স্যার। আর তাছাড়া ফোনে কারোর সঙ্গে কোনো কথা বলাটা কোনো অপরাধ নয়। কিন্তু এখন আমাদের কি করণীয় স্যার? দেখো, একটা কথা তো খুব স্পষ্ট যে এই মিসিং ডায়েরি কেসগুলোর সঙ্গে আশ্রমের একটা না একটা লিঙ্ক তো রয়েছে, কিন্তু এই যে এভিডেন্স নেই। আর তাড়াহুড়ো করে কেস সলভ করবো বলে ওই পাজি কেয়ারটেকারটাকে যদি আমরা অ্যারেস্ট করি, আদালতে সে কেস টিকবে না। সেটা বুঝতে পেরেছি স্যার। আপাতত নজরদারি চালানো ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। রাইট স্যার। বলাইদা, এবছর কিন্তু আমাদের বেশ অনেকগুলো পুকুর বাঁধানোর কাজ হলো, বলো? হ্যাঁ রে, আসলে পঞ্চায়েত প্রধান চাইছেন এলাকাটাকে খুব ভালো করে সাজাতে, বুঝলি? ভালো তো, কাজ যত হবে আমাদের লাভও তো তত বাড়বে। আর কিছু মানুষের কাজও বাড়বে। হ্যাঁ, বলছি বলাইদা, এই পুকুর বাঁধানোর কাজটা আমাদের ঠিক কতদিনের মধ্যে শেষ করতে হবে বলো তো? পঞ্চায়েত প্রধান তো বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব। এ জানিস বা, ওই পালপাড়ার ওদিকে একটা মাঠ আছে না, তার পাশের ফাঁকা অংশটাতে একটা ছোট করে পুকুর কাটতে হবে, এটা শেষ হলো পঞ্চায়েত প্রধান বলেছেন। বাহ, ভালো তো। বাবু দেখুন কি পাওয়া গেছে। কি পাওয়া গেল রে আবার? গুপ্তধন নাকি? কি জানি, এখন তো এরকম কত কিছুই শুনি। বাবু তাড়াতাড়ি আসুন। কি হলো রে? চল তো দেখি, এত তাড়া দিচ্ছে কেন? চলো তো, আসো আসো আসো, আসছি। কাকা, কি পাওয়া গেল?
দেখুন কি পাওয়া গেছে। বলাইদা, এ তো কঙ্কাল। হ্যাঁ তো রে। পুলিশে ফোন করো এক্ষুনি। হ্যাঁ করছি দাঁড়া, করছি। পুকুর বাঁধানোর কাজটা কি পঞ্চায়েত দিয়েছিল? হ্যাঁ ম্যাডাম। জমিটা কার? খাস জমি। আগে কার ছিল বলতে পারবেন? না ম্যাডাম, বলতে পারবো না। কোথায়? ওই দেখুন, এখানে আসুন। খুব বেশি দিনের পুরনো বলে মনে হচ্ছে না। হ্যাঁ স্যার। কঙ্কালে কাপড়ের টুকরোটাও লেগে রয়েছে স্যার। কঙ্কালটা এখানে এলো কি করে? পঞ্চায়েত বরাদ দিয়েছিল পুকুর বাঁধানোর। মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা এই কঙ্কালটাকে পায়, কিন্তু এই কঙ্কালটা কোথা থেকে এসেছে বা কার কঙ্কাল সেটা কিন্তু কেউ বলতে পারছে না। তবে স্যার মনে আছে আমাদের থানায় বর্ণালী নামে একটি মেয়ের মিসিং ডায়েরি হয়েছিল? হ্যাঁ। তার মায়ের ধারণা যে কঙ্কালটা তার মেয়েরই। জামা কাপড়ের ওই টুকরোটা দেখে চিনতে পেরেছে স্যার। ওই দেখুন, ওর মা ওখানে বসে কাঁদছে স্যার। উনি খবর পেলেন কি করে যে এখানে কঙ্কাল পাওয়া গেছে? স্যার খবরটা আমি দিয়েছিলাম। আসলে বর্ণালী হারিয়ে যাওয়ার দিন যে রঙের পোশাক পরেছিল বলে ওর মা আমাকে জানিয়েছিল, ঠিক একই রঙের পোশাকের টুকরোটাই কঙ্কালে লেগে রয়েছে। ওই জন্যই আমি স্যার। আশ্চর্য, 2 বছর হলো তুমি ডিপার্টমেন্টে জয়েন করেছো আর প্রোটোকলটুকুনি জানো না? এইভাবে কাউকে ডেকে আনা যায়? আর তুমি আটকাতে পারোনি? সরি স্যার। এনিওয়ে, কঙ্কালটাকে ফরেন্সিকে পাঠিয়ে দাও পরীক্ষার জন্য। আর এই লোকজন, ঠিকাদার, এদের স্টেটমেন্ট নাও। প্রয়োজনে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলো। আর হ্যাঁ, বর্ণালীর মাকে বিকালে একবার থানায় নিয়ে এসো যদি সম্ভব হয়। শিওর স্যার। স্যার আমার সব শেষ হয়ে গেল, আমি বড় একা হয়ে গেলাম স্যার। আপনি শিওর ওটা বর্ণালীর কঙ্কাল? হ্যাঁ স্যার, একজন মা হয়ে নিজের সন্তানকে চিনতে পারবো না, তা কি কখনো হয়? যেদিন হারিয়ে গেল সেদিন কঙ্কালের গায়ে যে লাল কাপড়ের টুকরোটা লেগেছিল, ওই কাপড়ের চুড়িদার পরেই ও বেরিয়েছিল। গেল বছর পুজোয় সেলাইয়ের কাজ করে জমানো পয়সায় ওই চুড়িদারটা ওকে কিনে দিয়েছিলাম স্যার। ওটা বর্ণালীর কঙ্কাল। আপনি একটা কাজ করুন, আপনি ওটাকে নিয়ে যান আর আজকেই নমুনা সংগ্রহ করুন আর ডিএনএ টেস্টের জন্য ফরেন্সিকের সঙ্গে কথা বলুন। ওকে স্যার। মাসিমা আপনি যান, আমরা আছি। মাসিমা আসুন, আমার সাথে আসুন, চলুন। বসুন।
ইউ স্যার। বর্ণালীর মায়ের দাবি যদি ঠিক হয় আর ডিএনএ যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়। স্যার কঙ্কালটা যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকে কিন্তু আশ্রমের দূরত্ব 10 মিনিটের হাঁটা পথ। সেটাই তো চিন্তার বিষয়। স্যার এটা যদি ওই মেয়েটারই কঙ্কাল হয় তাহলে ওকে কিন্তু খুন করে পুঁতে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই। তাহলে কি স্যার বাকি যারাই মিসিং তাদের সকলকেই খুন করা হয়েছে আর তারপর তাদের বডি লোপাট করে দেওয়া হয়েছে? সেটাই তোমাকে ভাবাচ্ছে। তাহলে স্যার কেয়ারটেকারটাকে অ্যারেস্ট করে আনি। কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে? কি এভিডেন্স আছে? এখনো তো প্রমাণই হয়নি ওই কঙ্কালটা বর্ণালীর। সরি স্যার। আগে ডিএনএ রিপোর্টটা আসুক, তারপর যা করার করবো। রাইট স্যার। ঠাকুর, ওটা যেন আমার মেয়ে না হয় ঠাকুর, আমার মেয়ে যেন না হয়। আমার মেয়েটা মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল, সে চাকরি করতে চেয়েছিল। ওকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, মা, তুই ফিরে এসেছিস মা? তুই কোথায় চলে গেছিলি? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব মা? দাঁড়া, তোর জন্য একটু প্রসাদ নিয়ে আসি। ঠাকুর, হ্যাঁ এই নে মা। ঠাকুর, ঠাকুর আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর। আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর। স্যার। কি ব্যাপার রাতুল? স্যার বর্ণালী মাইতির ডিএনএ রিপোর্টটা এসে গেছে, একটু আগেই পেয়েছি। কি বলছে ডিএনএ রিপোর্ট? বলছে ডিএনএ ম্যাচ করে গেছে, ওটা বর্ণালীর স্কেলিটন। এসো বসুন। থ্যাংক ইউ স্যার। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। স্যার রিপোর্টে বলা হচ্ছে যে বর্ণালীকে স্ট্র্যাঙ্গল করে খুন করা হয়েছে, ওর গলার হাইওয়েড বোনটা ভাঙা ছিল। তার মানে গলা টিপে মেরেছে। ফরেনসিক প্যাথোলজি ভাষায় যাকে বলে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশনস। তাহলে কি স্যার? হ্যাঁ বলুন। স্যার একটা ইনফরমেশন দেওয়ার ছিল। হ্যাঁ বলুন। স্যার আমাদের সাইবার সেল থেকে জানিয়েছে বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার একটি পেজে নাকি রেগুলার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিসের বিজ্ঞাপন? চাকরির বিজ্ঞাপন স্যার, জব ভ্যাকেন্সির। তো কি হয়েছে? স্যার আশ্চর্যজনকভাবে যে নাম্বারটা বারবার যোগাযোগের জন্য দেওয়া হচ্ছে সেটা কিন্তু সতীশ রায়। সতীশ রায়? কে সতীশ রায়? ভোলানাথ বাবার আশ্রমের কেয়ারটেকার স্যার। হোয়াট? ইয়েস স্যার। স্যার তাহলে আপনি অর্ডার দিন, ফোর্স নিয়ে গিয়ে এক্ষুনি সতীশ রায়কে তুলে আনছি। না না না। কেন স্যার? এখানেও সতীশ নিজের নাম্বার দিয়ে চাকরির বিজ্ঞাপন দিচ্ছে, আর এর আগে যারা নিখোঁজ হয়েছিল তারা প্রত্যেকেই চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এমনকি খুন হয়ে যাওয়া বর্ণালীও চাকরির চেষ্টাতেই ছিল। কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু এই বর্ণালীর মার্ডার আর মিসিং এর সঙ্গে কেয়ারটেকারের ডাইরেক্ট কোনো লিঙ্ক সেটা প্রমাণ হচ্ছে না। তাহলে স্যার? তাহলে আমরা আবার নতুন করে তদন্ত শুরু করি, কিন্তু এবার কাজটা করতে হবে খুব কৌশলে। কি রকম স্যার? আপনি বরং একটা কাজ করুন, আপনি আজকেই ওখানে যান। বুঝেছেন?
বুঝে গেছি স্যার। দাদা, চাকরিটা আমার হবে তো? কেন হবে না? তাহলে আমরা চাকরির জন্য বিজ্ঞাপন দিয়েছি কেন? আচ্ছা, আমাকে কি কলকাতায় যেতে হবে? আরে শুধু কলকাতা কেন, তুমি যেখানে চাইবে আমরা তোমাকে সেখানেই পাঠাবো। এমনকি তুমি চাইলে আমরা তোমাকে বিদেশেও পাঠাতে পারি। বিদেশ? হ্যাঁ, আমাদের হাত ধরে কত ছেলে মেয়ে এখন ফরেনে চাকরি করছে। ফরেন বলতে? ফরেন বলতে মেনলি গালফ কান্ট্রিগুলো, অনেকে তো আবার নর্থ আফ্রিকাও গেছে। কিন্তু দাদা, আমি একটা মেয়ে হয়ে অত দূর দেশে গিয়ে কি চাকরি করতে পারবো? কেন পারবে না? মেয়েরা তো এভারেস্টে উঠে যাচ্ছে, ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়ে যাচ্ছে, আবার প্লেন নিয়ে সারা পৃথিবী চষে বেড়াচ্ছে। আর তুমি একটা সামান্য চাকরি নিয়ে বিদেশে যেতে পারবে না? তাহলে আমাকে কি করতে হবে? কিছু টাকা পয়সা দিতে হবে। কত টাকা? সঠিক সময়ে তোমাকে সব বলে দেওয়া হবে। তুমি বরং আজ থেকে আমাদের আশ্রমে থেকেই যাও। মানে আজ থেকেই তোমার ট্রেনিং শুরু। কিসের ট্রেনিং? আরে বাবা, ইন্টারভিউ দিতে হবে না চাকরির জন্য? তার জন্য তো তোমাকে তৈরি হতে হবে। আমাদের আশ্রমে 3-4 জন মেয়ে আছে, কোনো চিন্তা নেই। আর গুরুজি তো আছেনি, গুরুজি থাকতে তোমার কোনো ভয় নেই। হ্যাঁ, কিন্তু আমি বাড়িতে তো কিছু বলে আসিনি দাদা। এই ফোন করো, মোবাইলের যুগে অত চিন্তা কিসের? ফোনটা করো, ফোন করে বলে দাও। হ্যাঁ স্যার, আজ থেকে ট্রেনিং শুরু হবে বলে ওরা আমাকে এই আশ্রমে আটকে রেখে দিয়েছে। ট্রেনিং হয়েছে? না স্যার। এখন তো অনেক রাত হয়েছে, কিছু খেতে টেতে দিয়েছে? হ্যাঁ স্যার, ভোগের খিচুড়ি। সতীশ আর কিছু বলেছে? স্যার, সতীশ বলেছে যে কিছু টাকা দিতে হবে আমাকে। কত? স্যার, কত তো জানি না, বলেছে যে পরে জানিয়ে দেবে। আর স্যার, আমার মনে হচ্ছে না এটা একটা র্যাকেট, জানেন তো, কিন্তু কিসের র্যাকেট সেটাই তো বুঝতে পারছি না। আমি কিছুটা আন্দাজ করতে পারছি। সেরকম হলে কাল সকালে আশ্রমে একটা রেড পড়বে। আচ্ছা স্যার। এত রাতে এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিল? ও সতীশ দা, তুমি? এই দেখো না, মায়ের সাথে কথা বলছিলাম গো দাদা। এখানে দাঁড়িয়ে কেন? এত সুন্দর ফুরফুরে ওয়েদার যে কি বলবো। ঠিক আছে, ঘরে যাও। আর একটা কথা, আর কোনোদিন রাত বিরাতে না বলে বেরোবে না, মনে থাকবে? হ্যাঁ, যাও। স্যার, এই ঘরে তালা দেওয়া। ভেঙে ফেলুন। স্যার, ও দেখুন। এসব কি? যারা নিখোঁজ হয়েছে তাদেরই জিনিসপত্র। খুঁজলে হয়তো বর্ণালীর ব্যাগ আর জুতোও পাওয়া যেতে পারে।
ঠিক যা সন্দেহ করেছিলাম, এটা একটা মানব পাচার চক্র। হ্যাঁ স্যার, তন্ন করে খুঁজলাম, ওই বাবাজি আর কেয়ারটেকারকে কোথাও পেলাম না। বাইরেটা একবার দেখো। বেচাল বুঝে পাখি এখনই শুনতে হয়ে গেছে। স্যার, তাহলে এখন কি করণীয় আমাদের? একটা কাজ করো, এই যা পড়ে আছে, যা সমস্ত পড়ে আছে সব সিজ করো, আর এই আশ্রমের কর্মচারীগুলোকে হেফাজতে নাও, আর আশ্রমটাকে সিল করে দাও। রাইট স্যার। আর এই বাবাজি আর তার গুণধর চেলা কেয়ারটেকারটার একটা স্কেচ বানিয়ে দেশের সমস্ত থানাতে পাঠিয়ে দাও, তাদের অ্যালার্ট করে দাও। দেখি কতদিন ওরা পালিয়ে বাঁচতে পারে। ইয়েস স্যার। দুটো লোক একটা আশ্রম চালাতো শহরের বাইরে একটা রিমোট এরিয়ায়। বিশাল বড় আশ্রম চলছিল রমরম করে, কিন্তু এমন কি হলো যে দুটো লোক একদম বেমালুম গায়েব হয়ে গেল? স্যার, আমিও সেটাই ভাবছি। এদিকে আজ পর্যন্ত আমাদের থানা এবং আমাদের আশেপাশের থানা এলাকায় যত লোক নিখোঁজ হয়েছে প্রত্যেকের আশ্রমে যাতায়াত ছিল। আর আজকাল মাঝে মধ্যে আশ্রমে যেত স্যার। আশ্রম? কিসের আশ্রম? স্যার, এখানে নদীর ধারে একটা আশ্রম আছে, ওই ভোলানাথ বাবার আশ্রম। শুধু নিখোঁজ অর্ণবের বাবাই নয়, মিসিং বর্ণালীর মাও কিন্তু একই কথা বলছে। আমার মেয়ে বর্ণালী নিয়মিত ইদানিং করে ভোলানাথ বাবার আশ্রমে যেত। স্যার, যারা নিখোঁজ হয়েছে তাদের বাড়ির লোক বা তাদের বাবা মা আমাদের পরিষ্কার জানিয়েছিল যে নিখোঁজ হওয়ার আগে তারা কিন্তু নিয়মিত এই আশ্রমেই যাতায়াত করত। আর স্যার, আমাদের এএসআই ছদ্মবেশে ওই আশ্রমে গিয়ে যে ইনফরমেশন জোগাড় করেছিল তাতে তো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আশ্রমে চাকরি দেওয়ার নামে টোপ দেওয়া হতো। দাদা, চাকরিটা আমার হবে তো? কেন হবে না? তাহলে আমরা চাকরির জন্য বিজ্ঞাপন দিয়েছি কেন? আচ্ছা, আমাকে কি কলকাতায় যেতে হবে? আরে শুধু কলকাতা কেন, তুমি যেখানে চাইবে আমরা তোমাকে সেখানেই পাঠাবো। এমনকি তুমি চাইলে আমরা তোমাকে বিদেশেও পাঠাতে পারি। চাকরি দিলে তো সমস্যাই ছিল না, কিন্তু বর্ণালী একটা জলজান্ত মেয়ে হঠাৎ কঙ্কাল হয়ে গেল কি করে? স্যার, তার মানে কেউ বা কারা বর্ণালীকে খুন করে পুঁতে দিয়েছিল। কিন্তু কে তারা? এমন কাজ করলেই বা কেন? কি অপরাধ ছিল বর্ণালীর? আমাদের জানতেই হবে, অ্যাট এনি কস্ট আমাদের জানতে হবে। আপনাদের জানি রাখি, বিহারে পূর্ব চম্পারণ বলে একটা জেলা আছে। হ্যাঁ স্যার, নেপালের সাথে বর্ডার আছে। ওই পূর্ব চম্পারণের সব থেকে বড় শহরের নাম হচ্ছে রাক্সোল, একদম নেপাল বর্ডার লাগোয়া। আচ্ছা, আর ওটার ঠিক উল্টো দিকেই বোধহয় নেপালের বীরনগর। এক্স্যাক্টলি। আজ সকালে ওখানকার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে। কেন স্যার? কাল রাতে 3টে মেয়েকে নেপালে পাচার করার সময় ওরা নাকি দুজনকে হাতে নাতে অ্যারেস্ট করেছে। তারপর ঘটনাচক্রে গ্রেপ্তার হওয়া দুজনেই বাঙালি। একজনের বয়স 55, একজনের 45। আমরা সারা দেশের সব থানায় ওই গুরুজি আর কেয়ারটেকারের স্কেচ বানিয়ে পাঠিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওখানকার পুলিশের সন্দেহ ওদের হাতে আটক হওয়া ওই দুজন আমাদের পলাতক গুরুজি আর সতীশ রায়। সে কি? সন্দেহ, শিওর নয়। তার জন্য ওরা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যেন আমাদের এখান থেকে কেউ একজন গিয়ে ওদের আইডেন্টিফাই করে। আপনারা কাজ করুন, কাল সকালে রাক্সোলের উদ্দেশ্যে রওনা হয়ে যান। যদি ওরাই এরা হয় তাহলে আমাদের কেস সলভ হয়ে যাবে। রাইট স্যার। Hey! What? देखिए तो क्या यही আপনাদের ও ওয়ান্টেড দুজন আছে কিনা?
হ্যাঁ এটাই কনফার্ম। কি করে বুঝলেন? গুরুজি লুকটা বদলে ফেললেও গালের আঁচিলটা একই রয়েছে। আর সতীশ ভোল পাল্টে ফেললেও কপালের ডান দিকের কাটা দাগটা এখনো জ্বলজ্বল করছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি যাতে আপনারা ট্রানজিট রিমান্ডে এদের দুজনকে বেঙ্গলে ফেরত নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। কথাটা বলে দিলে পরেই থার্ড ডিগ্রি বন্ধ হয়ে যাবে, নইলে সারা রাত জল খাইয়ে খাইয়ে পেটানো হবে। আরে বল। বলছি স্যার, সব বলছি, আর মারবেন না স্যার, সব বলছি। স্যার, আমি আর সতীশ মিলে আশ্রমটা খুলেছিলাম আজ থেকে ঠিক 5 বছর আগে। আমরা বুঝেছিলাম ব্যবসাটা দারুণ, একটা ইমেজও তৈরি হয় আর মোটা টাকা পকেটে ঢোকে। হ্যাঁ স্যার, আশ্রমের কাজকর্ম তার মতো ঠিকঠাক চলছিল। তার সাথে আমরা বিজ্ঞাপন দিতাম সোশ্যাল মিডিয়ায় চাকরির। আমরা বেঁচে বেঁচে গরিব ছেলে মেয়েদেরই টার্গেট করতাম, ওদের কাছ থেকে মোটা টাকা নিতাম আর চাকরির নামে চাল পাসপোর্ট বানিয়ে বিদেশে পাচার করে দিতাম। কোথায়? আরব দেশগুলোতে। কখনো উত্তর আফ্রিকাতেও। টাকা নীতি তো ঠিক আছে, ওদেরকে বাইরে পাঠিয়ে তোদের কি লাভ হতো? আচ্ছা, ওইসব দেশগুলোতে আমাদের লোক আছে, আমাদের মোটা টাকা কমিশন দিত। তারপর ওদের ওখানে বিক্রি করে দেওয়া হতো, ওদের কাছ থেকে পাসপোর্ট আর মোবাইল কেড়ে নেওয়া হতো। ওরা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারতো না আর কোনোদিন দেশেও ফেরা হতো না। বর্ণালীকে খুন করলি কেন বল? বর্ণালী টাকা দিতে রাজি ছিল, কিন্তু না না, আমি আরব টারব যেতে পারবো না। কেন? শুনেছি ও দেশে মেয়েরা সম্মান নিয়ে কাজ করতে পারে না। কে বলেছে তোকে? শুনেছি একবার গেলে আর কোনোদিন ফিরে আসতে পারে না। তোর আমাদের উপর বিশ্বাস নেই? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় গুরুজি, আমি যাব না। আপনি এখানেই কিছু ব্যবস্থা করে দিন না। তোকে যেখানে বলেছি সেখানেই যেতে হবে। না, আমি যাব না। আপনারা আমার টাকা ফেরত দিন। কিসের টাকা? কেন? রেজিস্ট্রেশনের জন্য যে আমি 5,000 টাকা আপনাদের দিয়েছিলাম। ওসব কথা ভুলে যা, ও টাকা তুই আর ফেরত পাবি না। ভালোই ভালোই বলছি, আমার টাকা আমায় ফেরত দিন, নইলে আমি পুলিশের কাছে যাব। কি বললি? পুলিশের কাছে যাবি? যাবই তো, আপনারা পাচারকারী, ওটা আমি জেনে গেছি। আপনাদের আমি পুলিশে দেব। অর্ণব, অর্ণব স্যার কি করেছে? বলছি কোনো স্যারও আমাদেরকে পুলিশের হুমকি দিয়েছিল। হ্যাঁ, তাই হুকুম মেরে পুঁতে দিই। তোরা যা করেছিস তার কোনো ক্ষমা নেই। এবার দেখ আদালত তোদের কিরকম কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়।
আমরা তো নিঃস্ব হয়ে গেলাম স্যার। এমন ক্ষতি আর কারো যেন না হয় দেখবেন। আর আমার ছেলে আমাদের এত বড় ক্ষতি যে করলো তার যেন চূড়ান্ত শাস্তি হয় স্যার, চূড়ান্ত শাস্তি হয়। একটু দেখবেন স্যার যেন আমার মেয়েটা সুবিচার পায়। আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, কোর্ট ওদের কঠোর শাস্তি দেবেই। আসল কথাটা কি জানেন, বর্ণালী শুধু চেয়েছিল চাকরি করে পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে, কিন্তু সেটা করতে গিয়ে বেঘরে প্রাণ হারাতে হলো মেয়েটাকে। বর্ণালী শিক্ষিত ছিল কিন্তু সচেতন ছিল না। শুধু শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে দরকার সচেতনতার, নইলে সমাজে এরকম অনেক ভণ্ড ওত পেতে বসে আছে, প্রতি মুহূর্তে আমাদের ঘরের কাছে নিঃশ্বাস ফেলছে।